দেখা যায়? না স্যার, ব্ল্যাঙ্ক স্ক্রিন। দেখা যায়? না স্যার, কালো স্ক্রিন দেখা যাচ্ছে। কেন হচ্ছে এমন হচ্ছে? স্যার আপনি প্রোগ্রামটা শেয়ার না করে ফুল স্ক্রিনটাই শেয়ার করুন, গত ক্লাসগুলোর মতো। বললাম তো কিছুতে হলো না, একখানি জমি যে পাই। শেয়ার স্ক্রিনে স্যার ক্লিক করে বেসিক ট্যাবের আন্ডারে একদম উপরের দিকে বাম কোণায় থাকবে স্ক্রিন। স্ক্রিনে টিক দিয়ে নিচের দিকে ডান কোণায় শেয়ারে ক্লিক করুন। হোয়াইটবোর্ড, আইফোন। দেখা যায় না, না? এখন স্যার সাদা স্ক্রিন দেখা যাচ্ছে, আপনি একটু ক্লিক করুন, লেখা দেখা যেতেও পারে। জি স্যার, স্ক্রিন অফ টাচ স্যার। আসছে এখন, আপনি শুরু করলেই আসবে। স্যার আপনি শুরু করুন। শুরু করছি তো। স্ক্রিনটা তো স্যার সাদাই দেখাচ্ছে। হ্যাঁ, তার মানে হয় নাই, কম্পিউটারের প্রবলেম নেই। শেয়ার স্ক্রিনে গিয়ে স্যার ক্লিক করলে বেসিক ট্যাবের আন্ডারে আন্ডারে তাই একদম তো, আমারটাই উপরের দিকে। আসতেছে না। সমস্যা কম্পিউটারে হচ্ছে। এখন কি দেখা যায়? জি স্যার, এখন দেখা যাচ্ছে। কেন যায়? জি স্যার, চেঞ্জও হচ্ছে। হ্যাঁ। আমরা গত ক্লাসে এই পর্যন্ত পড়েছিলাম
আজকে যে জিনিসটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে রোল ফ্ল্যাটেনিং। কি জিনিস এটা? রোল ফ্ল্যাটেনিং এটা হচ্ছে আমরা একটু আগেই গত ক্লাসে যেটা দেখেছিলাম যে একটা প্রোডাক্টের, মনে করো সিম্পল কেস ধরি, একটা শীট মেটালকে আমরা রোলিং করছি। রোলিং করতে গিয়ে ওই মেটেরিয়ালে সেন্টার লাইন বরাবর সবচেয়ে বেশি ফ্রিকশন, সবচেয়ে বেশি মানে টপ পিক যেটা ফ্রিকশন হিল তৈরি করে সেটা হচ্ছে at the center line of the sheet। এখন যদি আমরা আমাদের রোলিং কে কন্টিনিউ করতে চাই তাহলে কিন্তু সাইডের শীটের এজ, দুই সাইডে রোলিং এর জন্য যে লোড লাগবে তার চেয়ে সেন্ট্রাল লাইন বরাবর যে মেটেরিয়ালস আছে তাকে যদি আমি রোলিং করতে চাই তাহলে কিন্তু আমাদের একটু এক্সট্রা লোড লাগবে। এক্সট্রা লোড আমি না বলে, এক্সট্রা লোডের কোনো আসলে ভ্যালু নাই, আমাকে বলতে হবে এক্সট্রা স্ট্রেস লাগবে। জিনিসটা বুঝতে পারছো কিনা? সবার কাছে কি পরিষ্কার হচ্ছে যে সেন্ট্রাল লাইন বরাবর মেটেরিয়ালকে যদি আমরা ডিফর্ম করতে চাই তাহলে কম্পেয়ার টু সাইড অফ দ্য মেটেরিয়াল সেন্ট্রাল লাইন মেটেরিয়ালের উপরে একটু বেশি স্ট্রেস দিতে হবে। আর আমি দেই বা না দেই এটা অটোমেটিক পড়ে যাবে যদি কন্টিনিউ করতে চাও রোলিংটাকে। এই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো? ইয়েস স্যার। এখন এর কনসিকুয়েন্সটা কি বলো দেখি। এই যে এক্সট্রা লোড লাগবে আমার সেন্ট্রাল লাইন বরাবর মেটেরিয়ালস এর দুই সাইড বরাবর আমার একটু কম লোড, কম স্ট্রেস লাগবে। এই এই যে ডিফারেন্সিয়াল যে স্ট্রেস সিস্টেম ওভার দা রোল, এইটার কনসিকুয়েন্স কি হবে? স্যার রোলারের শেপটা চেঞ্জ হতে হবে। রোলারের শেপ চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি হবে? স্যার ফ্ল্যাট সারফেস থাকবে না, মাঝখানটা একটু এক্সটেন্ডেড থাকবে। এক্সটেন্ডেড থাকবে কোন দিকে? আপ সাইড, ডাউন সাইড? এক্সটেন্ডেড বলতে তো আপ সাইডই বোঝায় নাকি? একটু ভি শেপ হবে। ভি শেপ হবে না, ভি শেপ হবে না। হ্যাঁ, জিনিসটা যে চেঞ্জ হবে এটা বুঝলেই হবে। এখন কি হবে সেটা আমরা দেখি। এই হচ্ছে আমাদের রোলার। রোলারটা এরকম গোলাকার ছিল, তার একটা রেডিয়াস অফ কার্ভেচার ছিল। সেই রেডিয়াস অফ কার্ভেচারটা এখন তোমার এই যে আগে ছিল আর, এই যে রাউন্ড যে রোল ব্যবহার করেছিলাম সেই রাউন্ড রোলের সেন্টার থেকে শুরু করে তার সারফেস পর্যন্ত যে ডিস্টেন্স সেটাই ছিল আমাদের রেডিয়াস। এটাই আমাদের রেডিয়াস অফ কার্ভেচার। এটা আমাদের ইনিশিয়াল স্টেজে ছিল। বাট প্রবলেমটা হচ্ছে যখন আমি রোলের উপরে লোড অ্যাপ্লাই করছি সেখানে দুই রকমের ডিফর্মেশন হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। নাম্বার ওয়ান ডিফর্মেশন হচ্ছে যে সেটা হচ্ছে ইলাস্টিক ডিফর্মেশন, যেটা আমরা চ্যাপ্টার 1-এ পড়ে এসেছি। নাম্বার 2 হচ্ছে প্লাস্টিক ডিফর্মেশন, সেটাও আমরা চ্যাপ্টার 1-এ পড়ে এসেছি। এখন সহসাই কিন্তু রোলের উপরে প্লাস্টিক ডিফর্মেশন হবে না, এটার উপরে আসবে হচ্ছে ইলাস্টিক ডিফর্মেশন।
এখন যদি সেন্টার লাইন বরাবর মেটেরিয়ালস এর স্ট্রেস বেশি দরকার হয় টু কন্টিনিউ দা প্রোডাকশন সিস্টেম, তাহলে সেন্টার লাইন বরাবর মেটেরিয়ালের উপরে ইলাস্টিক ডিফর্মেশনও বেশি হবে। তোমরা দেখো হুকসের যে লটা, স্ট্রেস স্ট্রেন কার্ভের দিকে একটু মানে অন্তর্দৃষ্টি দিয়ে তাকাও। হুকসের ল বলে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। তাহলে যদি সেই স্ট্রেনটা মেবি প্লাস্টিক স্ট্রেন, মেবি ইলাস্টিক স্ট্রেন, তাহলে আমার যে শীট মেটাল আমি রোলিং করছিলাম সেই শীট মেটালের দুই পাশে যদি আমার 300 MPa স্ট্রেস প্রয়োজন হয় for deformation of the sheet to decrease the thickness of the sheet, সেন্ট্রাল লাইন বরাবর কিন্তু 300 স্ট্রেস দিলে এই 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 এলাকার মেটেরিয়ালটা এটা কিন্তু ডিফর্ম হবে না। সেখানে আমারে হয়তোবা 310 দেওয়া লাগতে পারে, 320 দেওয়া লাগতে পারে, ইভেন 400 500 দেওয়া লাগতে পারে, ডিপেন্ডিং অন ফ্রিকশন হিট, দ্যাট মিনস ডিপেন্ডিং অন সেই ফ্রিকশন লেভেল। তাহলে যে জিনিসটা হচ্ছে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে এই যে রোলারের উপরে রোলারের এক এক জায়গায় এক এক রকমের ইলাস্টিক ডিফর্মেশন হয়ে যাবে। পরিষ্কার কিনা? জি স্যার। যদি এক এক জায়গায় এক এক রকমের ডিফর্মেশন হয়ে যায়, হোয়াট এভার মে বি ইলাস্টিক অর প্লাস্টিক ডিফর্মেশন, তাহলে কি হবে? দুইটা রোলারের মাঝখানে সেন্ট্রাল লাইন বরাবর যে গ্যাপ আমি কিন্তু আগেই সেট করে রেখেছিলাম, দুই এজে যে গ্যাপ ছিল সেন্ট্রাল লাইন বরাবরও কিন্তু আমার সেই রকমই গেজ ছিল, সেই রকমই গ্যাপ ছিল। এখন ডিউরিং রোলিং পরিবেশ পরিস্থিতির কারণে রোলার দুটোর মাঝখানে সেন্ট্রাল লাইন বরাবর বেশি স্ট্রেস পড়ার কারণে সেখানে বেশি স্ট্রেন হয়ে গেছে, ফলে রেডিয়াস অফ কার্ভেচার এটা কিন্তু বেড়ে গেছে। আর এখন আর নাই, আর হয়ে গেছে আর প্রাইম। এটাকেই বলা হয় রোল ফ্ল্যাটেনিং। গোল যে রোল, রাউন্ড রোল, সেই রাউন্ড রোলের যে রেডিয়াস অফ কার্ভেচার এটা যদি চেঞ্জ হয়ে যায়, রোলটা একটু ফ্ল্যাট হয়ে যায়। সেই রোল ফ্ল্যাটেনিং এর কারণে রেডিয়াস অফ কার্ভেচার চেঞ্জ হয়ে যায়। রেডিয়াস অফ কার্ভেচার চেঞ্জ হয়ে গেলে দুইটা রোলের মাঝখানের যে গ্যাপ থাকার কথা সেই গ্যাপটা চেঞ্জ হয়ে যায়। সেই গ্যাপ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এটার কনসিকুয়েন্স কি হবে বলো দেখি? শীটের থিকনেসও চেঞ্জ হয়ে যাবে। থিকনেস চেঞ্জ হয়ে যাবে। তুমি সেট করেছো 0.1 মিলিমিটারের একটা ফয়েল বানাবা, আসলে যখন প্রোডাক্ট বানিয়ে বের করে দিচ্ছ তখনই দেখা যাচ্ছে সেটা থিকনেস 0.1 মিলিমিটার আর নাই, এটা হয়ে গেছে 0.12 মিলিমিটার। অ্যাপারেন্টলি মনে হয় যে 0.1 millimeter and 0.12 millimeter is very close, but in percentage যদি তুমি হিসাব করো তাহলে কিন্তু প্রত্যেকটা 5টা শীট বানাবা সে কিন্তু 6টা শীটের মেটেরিয়াল নিয়ে চলে যাবে, ঠিক কিনা? জি স্যার। 6 10 60, 0.6, 0.1 গুণ 6 equal to 0.6, 0.12 গুণ 5 equal to 0.6। তাই যদি হয়, ঢেউটিন কিন্তু আসলে বান্ডিলে বিক্রি হয়, এটা কিন্তু ওজনে বিক্রি হয় না। 72 স্কয়ার ফিট ইকুয়াল টু 1 বান্ডিল ঢেউটিনে। তাই যদি হয়, এখন তোমার বিজনেস কোথায় যাবে হিসাব করে দেখো, কত পার্সেন্ট মেটেরিয়াল তোমার এক্সট্রা মেটেরিয়াল চলে যাবে। প্রফিট তুমি কিভাবে করবে? 15 16 6 16 96, মোর দেন 16% মেটেরিয়াল, এক্সট্রা মেটেরিয়াল শীটের ভিতর চলে যাবে। এটা কিন্তু বিক্রি করে কিন্তু তুমি প্রফিট করতে পারবে না। এখানে
বিশাল একটা গেম আছে। তুমি যদি বাংলাদেশের অলমোস্ট 100% রড কোম্পানির রড কিনে নিয়ে আসবা, গায়ে লেখা আছে 25 মিলিমিটার, মেপে দেখো। আমি এখনো পর্যন্ত আমার জীবনে কোনো কোম্পানির রড 25 যার গায়ে লেখা আছে আমি 25 দেখি নাই। গায়ে লেখা 25, 8 মিলি, 10 মিলি, 12, 16, 20, 22, 25, 28, 32. That is the standard diameter of rod in Bangladesh. গায়ে যা লেখা থাকে কোন রড কোম্পানি সেই ডায়ামিটারের রড তৈরি করতে পারে না। আর এতে করে কি হয়? এতে করে যেটা হয় সেটা হচ্ছে যে বিল্ডিং কিন্তু রিস্কের ভিতরে পড়ে যাচ্ছে। তুমি রড বলে দিচ্ছ 20 mm, আছে 19 mm, 19.5 mm, 19.6 mm, তা আমি তো ডিজাইন 20 mm ধরে করেছি, আর গুলো গেল কই? এখন বাইরের দেশে এটা যেভাবে করে, যেটা হয় সেটাকে কিন্তু যত তুমি গায়ে যা লেখা থাকবে তার চেয়ে যত তুমি ভেরিয়েবল থিকনেস অথবা ডায়ামিটারের রড বানাবা, ডিগ্রি অফ ভেরিয়েশনের উপরে নির্ভর করে ওই রড গুলো কোনোটা হয়ে যাবে এ গ্রেড, কোনোটা হবে বি গ্রেড, কোনোটা হবে সি গ্রেড। আমরা প্রতিদিন কাস্টমসের প্রত্যেক দিনই প্রচুর কাজ করে থাকি। কাস্টমসের এইগুলোই বাংলাদেশের কোম্পানিগুলো বিদেশ থেকে যে শীট নিয়ে আসে সব কিন্তু সেকেন্ডারি গ্রেডের শীট নিয়ে আসে, যে বিলেট নিয়ে আসে সব সেকেন্ডারি গ্রেডের বিলেট নিয়ে আসে। HR কয়েল, হট রোল কয়েল নিয়ে আসে, সেটাও সেকেন্ডারি কয়েল নিয়ে আসে, এবং সেই সেকেন্ডারি কয়েলটা কেনার কারণে তাদের অনেক দাম কমে যায়। এবং বাংলাদেশে শুধু তারা কম দামেই কিনে নিয়ে আসে না, যদি সেকেন্ডারি গ্রেডের কয়েল তুমি নিয়ে আসো কাস্টমস এর কাছে, যে চিটাং কোর্টে কাস্টমস এর কাছে তাদের পার্সেন্টেজ অফ VAT কম দিতে হয়, ট্যাক্স কম দিতে হয়, নন স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালস। সে কিন্তু বাংলাদেশে আবার এটার উপরে আরেকটু কিছু অ্যাপ্লাই করে এটা কিন্তু নাম্বার 1 গ্রেড বলে বিক্রি করে দিতেছে। তো এই জায়গায় কিন্তু বিশাল গেম আছে। যারা বাংলাদেশে এই রডের ডায়ামিটার, শীটের থিকনেস কাছাকাছি কন্ট্রোল করতে চাচ্ছে, তারা কিন্তু প্রচুর ইনভেস্ট করে। বছরে কোটি কোটি টাকা তারা কিন্তু খরচ করে বিদেশি এক্সপার্ট নিয়ে এসে কিভাবে মিলের সাথে এই শীটের থিকনেস বা ডায়ামিটারটা আমরা অ্যাডজাস্ট করে এই প্রোডাকশনটা করতে পারি। প্রত্যেক বছর বিশেষ করে প্রথম সারির যারা আছে, প্রথম সারির যে মিলগুলো আছে ব্যবসা করতেছে, যারা বেশি ভালো ব্যবসা করতেছে যারা, তারা কিন্তু প্রত্যেক বছরই কোটি কোটি টাকা খরচ করতেছে। এবং এই টাকাটা কেউই কিন্তু আমার দেশের মানুষেরা পায় না, এবং এই কাজের সাথে আমার দেশের মানুষ কেউ ইনভলভ নাই আমি যতটুকু জানি আর কি। সবগুলো হয় ইন্ডিয়ান, নাই চাইনিজ, নাই কোরিয়ান, নাই ইটালিয়ান, নাই অস্ট্রিয়ান। আমাদের নিজেদের লোকাল ইঞ্জিনিয়ার কিন্তু এই কাজগুলো করতে পারে না। বিগ ফিল্ড, গেজ থিকনেস কন্ট্রোল করে হাই কোয়ালিটি প্রোডাক্ট বানানো। আমরা মনে হয় বুঝতে পেরেছি যে আসলে রোল ফ্ল্যাটেনিংটা কি, রোল ফ্ল্যাটিংটা আসলে কিভাবে হচ্ছে, এবং রোল ফ্ল্যাটেনিং এর যে কনসিকুয়েন্সটা কি সেটা আমরা মনে হয় সবাই বুঝতে পেরেছি। এখন এই যে এটা বললাম যে রেডিয়াস অফ কার্ভেচার চেঞ্জ হয়ে যাচ্ছে, এই r প্রাইম হয়ে যাচ্ছে, সেই r প্রাইম যে হয়ে যাচ্ছে সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? ভেরি ডিফিকাল্ট ম্যাথমেটিক্যালি এটাকে প্রমাণ করে তোমার একটা ইকুয়েশন ডেরাইভ করা ভেরি ডিফিকাল্ট। এই জন্য যে সমস্ত সায়েন্টিস্টরা রিয়েল লাইফ কাজ করে, ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেট করে কাজ করে,
তারা এটা নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করতে করতে একটা এম্পিরিক্যাল রিলেশনশিপ তৈরি করেছে, সেটা হচ্ছে আর প্রাইম বাই আর ইকুয়াল টু 1 প্লাস সি পি প্রাইম ডিভাইড বাই ডাব্লিউ ডেল্টা এইচ। এখানে কে কে আছে সবই বুঝতেছো। সিটা আমাদের জানা নাই, সেটা হচ্ছে সি একটা কনস্ট্যান্ট, সেই সি এর ভ্যালু ইকুয়াল টু 16 1 মাইনাস নিউ স্কয়ার ডিভাইডেড বাই পাই ই। এখন আরেকটা নতুন টার্ম আসছে আর প্রাইম, তো আমি বুঝলাম যে আর প্রাইমটা কি, তাহলে সি প্রাইম কি, সি প্রাইম সরি পি প্রাইমটা কি। পি প্রাইম হচ্ছে যখন কোনো একটা রোলারের রেডিয়াস অফ কার্ভেচার চেঞ্জ হয়ে যায় তখন কি কন্টাক্ট এরিয়া চেঞ্জ হয় কিনা? জি স্যার। কন্টাক্ট এরিয়া যদি চেঞ্জ হয় তাহলে তুমি যে লোড অ্যাপ্লাই করেছো সেই লোডের যে করেসপন্ডিং যে স্ট্রেস সেটা চেঞ্জ হচ্ছে কিনা? আর যদি চেঞ্জ হয়ে যায় টুয়াইস পাই আর সারফেস এরিয়া পেরিফেরিয়াল যে এটা তার হচ্ছে এর সাথে যদি উইথ দিয়ে গুণ দাও তাহলে সারফেস এরিয়া পেয়ে গেলে। এখন টুয়াইস পাই আর যদি চেঞ্জ হয় তাহলে সেই টুয়াইস পাই আর এর উপরে যদি আমি যে স্ট্রেস যে লোডটা অ্যাপ্লাই করেছিলাম তার করেসপন্ডিং যে স্ট্রেস আমি পাবো। এখন আর যদি চেঞ্জ হয়ে আর প্রাইম হয়ে যায় তাহলে এখন কিন্তু টুয়াইস পাই আরও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যদি টুয়াইস পাই আর চেঞ্জ হয়ে যায় তাহলে কি ওর উপরে স্ট্রেসটা কি ফিক্স থাকবে? না স্যার। চেঞ্জ হয়ে যাবে। যদি চেঞ্জ হয়ে যায় সেই ভ্যালুটাই হচ্ছে পি প্রাইম। এখন আমরা স্টিলের জন্য যে জিনিসটা জানি সেটা হচ্ছে নিউ ইকুয়াল টু 0.35 ফর স্টিল ইকুয়াল টু 2.01 মেগা নিউটন পার মিলিমিটার স্কোয়ার। পি প্রাইম এটা রোলিং লোড ফর রোল রেডিয়াস আর প্রাইম। ডাব্লিউ হচ্ছে উইথ আর ডেল্টা এইচ হচ্ছে রিডাকশন। এগুলো আমরা সবাই জানি। এর সাথে সম্পর্ক রেখে একটা প্রবলেম বইয়ের ভিতরে করা আছে, এগুলো তোমরা দেখো। ডিটারমিন দি ডিফর্মড রেডিয়াস অফ কার্ভেচার of steel rolls 500 millimeter diameter, rolling copper strip 800 millimeter wide, 75 millimeter thick, given 20% reduction. আমরা 20% reduction করব if the yield strength of the copper is 675 Newton per millimeter square. এখানে এটা করা আছে, বইয়ের ভিতরেও করা আছে, তোমরা দেখে নিও। প্রবলেম গুলো কোনো এর ভিতরে কোনো জটিলতা নাই, সিম্পল, শুধু ফর্মুলা গুলোকে কিভাবে অ্যাপ্লাই করে সেটা দেখানোর জন্য ওই জিনিস। এবার আমরা দেখি যেটা তোমাদের গত ক্লাসে আমি বলেছিলাম, এই যে রোল ফ্ল্যাটেনিং কত হবে কিভাবে হবে এটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়, কারণ এক একটা মেটেরিয়ালস এর ইয়াংস মডুলাস এক এক রকমের। দেখো স্টিল রোল যদি হয়, স্টিল রোলের ক্ষেত্রে ইয়াংস মডুলাস 2.01 GPa, nu equal to 0.33, r divided by r prime by r equal to 1.1 plus 2.2234 p prime divided by w delta h। আবার এটা যখন চিল্ড আয়রন হচ্ছে, চিল্ড আয়রন তোমরা নিশ্চয়ই জানো, যদি কাস্ট আয়রন বানানোর সময় এটা দ্রুত কুল করা হয় তাহলে এটা চিল্ড আয়রন হয়ে যায়, গ্রে কাস্ট না হয়ে অনেকটা হোয়াইট কাস্ট আয়রনের লেয়ার স্কিনটা তৈরি হয়, সেটাকে বলা হয় চিল্ড আয়রন রোল। সেই চিল্ড আয়রন রোলের কিন্তু আবার ইয়াংস মডুলাস ই ইকুয়াল টু ডিফারেন্ট 1.74 GPa, নিউ ইকুয়াল টু, ঠিক আছে, আর এই কারণেই আর প্রাইম বাই আরও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপরে যদি আমি কাস্ট আয়রন রোল নেই, কাস্ট আয়রন ই ইকুয়াল টু 1.005 GPa, নিউ ইকুয়াল টু 0.33, এটা কিন্তু আর প্রাইম বাই আর কিন্তু চেঞ্জ হয়ে গেল, ইকুয়াল টু 1 প্লাস 0.4468 p প্রাইম ডিভাইড বাই w ডেল্টা এইচ। সমস্যা এখন দেখো, চিল্ড আয়রন, কাস্ট আয়রন, এখানে তো মাত্র 3টা দেখানো হয়েছে, কিন্তু রিয়েল লাইফে তো 3টা কাস্ট আয়রন না, আমরা এটা
এই কাস্ট আয়রন বানাইতে পারি, মটলেট কাস্ট আয়রন দিয়ে বানাইতে পারি, কম্প্যাক্টেড কাস্ট আয়রন যেটা গত ক্লাসে আলাপ করেছিলাম, মটলেট কাস্ট আয়রন, কম্প্যাক্টেড কাস্ট আয়রন, নডুলার কাস্ট আয়রন, বিভিন্ন রকমের কাস্ট আয়রন দিয়ে আমরা এটাকে বানাতে পারি। আর যখনই এইভাবে ভিন্ন ভিন্ন কাস্ট আয়রনের রোল আমরা ব্যবহার করব, তার ই ভ্যালু ডিফারেন্ট হয়ে যাবে এবং আর প্রাইম বাই আর ইকুয়াল টু যে ভ্যালুটা, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তার মানে রোল ফ্ল্যাটেনিং এর যে বিহেভিয়ারটা, এটা কিন্তু আসলে আমার তোমার হাতে না। কোন কোম্পানি, বিএসআরএম কোম্পানি আর একেএস কোম্পানি কি রোল ব্যবহার করতেছে ইউ ডোন্ট নো। বন্ধন স্টিল কি রোল ব্যবহার করতেছে ইউ ডোন্ট নো। তুমি বন্ধন স্টিল থেকে যা শিখে গেছো সেই রোলের বিহেভিয়ারটা তুমি যদি বিএসআরএম এ গিয়ে অ্যাপ্লাই করতে যাও, তাহলে কিন্তু কাজ হবে না। তোমাকে সবগুলো গোড়া থেকে শুরু করে কাস্টমাইজ করতে হবে। দিস ইজ দ্য চ্যালেঞ্জ। এই জন্য তোমাদেরকে আমি সবসময় বলি, রোলিং মিল এবং বাংলাদেশে আসলে বিশেষ করে এমএমই গ্রাজুয়েটদের জন্য যারা দেশে থাকবে, তাদের কিন্তু মেন চাকরিটাই হচ্ছে স্টিল মিলে। দুই একটা এদিক ওদিক গভর্নমেন্ট সার্ভিস বাদে বেশিরভাগ চাকরি হচ্ছে স্টিল মিলে। আর বাংলাদেশের বিজনেসে পয়সাও কিন্তু স্টিল রিলেটেড বিজনেসে হচ্ছে বেশি পয়সা। ইনভেস্টমেন্টও বাংলাদেশের স্টিল সেক্টরে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট। এত বেশি ইনভেস্টমেন্ট কিন্তু কোনো সেক্টরে নাই। এই যে জিপিএস কয়েকদিন আগেই 7,000 কোটি টাকা ইনভেস্ট করলো। 2010 সালে আবুল খায়ের ইনভেস্ট করেছে 5,000 কোটি টাকা। আবার আবুল খায়ের 14-15 সালে এসে আবার প্রায় 14-15 হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে। বিএসআরএম প্রায় 12-14 হাজার কোটি টাকা ইনভেস্ট করে তারা এক্সপানশনে যাচ্ছে। দেখো, তিনটা কোম্পানি যদি টোটাল আমি গত 10 বছরে দেখি, তাহলে অল টুগেদার প্রায় 40,000 কোটি টাকা ইনভেস্টেড হয়েছে বাই দিস থ্রি কোম্পানিজ। এত কোটি টাকা, এত হাজার হাজার কোটি টাকা কিন্তু আসলে বাংলাদেশের শিল্প কলকারখানার কোন সেক্টরে কিন্তু ইনভেস্ট হয় না। এখানেই যেখানে ইনভেস্টমেন্ট বেশি সেখানে রিটার্নও বেশি। ফলে এই সেক্টরটা অত্যন্ত পটেনশিয়াল সেক্টর ইন বাংলাদেশ। এরপরে আসো, এখানে যেটা দেখালাম সেইটার সাথে রিলেশন রেখে আরেকটা প্রবলেম। 0.1% কার্বন স্টিল স্ট্রিপ 50 millimeter wide, 5 millimeter thick was rolled in one pass to 3.5 millimeter at 1060 degrees C when the homogeneous yield stress was 1.05 kilonewton per millimeter square. The roll dia was 340 millimeter. Find the magnitude of the rolling load taking into account roll flattening. এটা তোমাদের বইয়ের ভিতরে করা আছে, কিছুই না। এখানে যে ফর্মুলা গুলো দেওয়া হয়েছে, এর আগে যে ফর্মুলাটা আমরা পড়ে এসেছি, এর সাথে এই যে আর প্রাইম বাই আর ইকুয়াল টু এত, সি ইকুয়াল টু এত, এই রিলেশন প্লাস কিছু আমাদের কাজ থেকে কিছু ডেটা কাজে আসবে, সেগুলো নিতে হবে, নিয়ে ফর্মুলায় বসিয়ে দিলে এটা বেরিয়ে যাবে। এরপরে আসতেছে কিছু কিছু সায়েন্টিস্ট, না তার আগে বলি যে আমরা একটা জিনিস গত ক্লাসে বা তার আগের ক্লাসেও বলেছি যে যত শীটের থিকনেস কম হবে তত কিন্তু রোলিং এর জন্য কন্টিনিউয়াসলি বেশি বেশি স্ট্রেসের দরকার হবে। একই মেটেরিয়াল, একই কেমিক্যাল কম্পোজিশন, ইভেন তুমি যদি ওই মেটেরিয়ালসের টেনসাইল টেস্ট করে তার ইল্ড স্ট্রেংথ এবং ইউটিএস বের করার চেষ্টা করো, সেখানে দেখবা সব মেটেরিয়ালেরই ইল্ড স্ট্রেংথ এবং ইউটিএস একই রকমের আছে। বাট যদি চিকন পাতলা শীটকে তুমি যদি রোলিং করে আরেকটু পাতলা করতে চাও, তাহলে যে পরিমাণ লোড লাগবে মোটা শীটকে সেম পার্সেন্টেজের রিডাকশনের জন্য, তার চেয়ে অনেক অনেক কম লোড লাগবে। এটাই যদি হয় তাহলে এখন আমাদের কিন্তু একটা
সামনে একটা প্রবলেম প্রচন্ড ভাবে ফেস করতে হবে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা রোলিং মিলেরই একটা লিমিটিং ভ্যালু আছে, যে থিকনেসের নিচেই সে আর রোল করতে পারবে না, ঠিক কিনা? সম্ভবত স্যার। যদি একটা রোলিং মিলের শীটের থিকনেস কমে যাওয়ার সাথে সাথে তার যদি রোলিং লোড বেড়ে যায়, তাহলে আমি যত থিকনেস কমাবো তত রোলিং লোড বেড়ে যাবে। প্রত্যেকটা রোলিং মিলের একটা লিমিট আছে, আনলিমিটেড পাওয়ারের কোনো রোলিং মিল বানানো হয় না, ডিজাইনও করা হয় না, এটা সম্ভব না। একটা টার্গেটকে সেট করেই কিন্তু আমরা রোলিং মিল বলো যে কোনো জিনিসকে আমরা ডিজাইন করে থাকি। দেখো ফার্নেসের কথা চিন্তা করো, একটা ফার্নেসে কি আমি হিট আনলিমিটেড উঠাইতে পারবো? না স্যার। না, সম্ভব নয়। আবার দেখো, এখানে যদি ইনভেস্টমেন্টের কথা বলো, আমাদের হিট ট্রিটমেন্ট ল্যাবে যে বড় বড় ফার্নেস গুলো আছে, যে বড় বড় ফার্নেস গুলোর এক একটা দাম, যেটা 650 ডিগ্রি সেন্টিগ্রেড উঠাইতে পারে, একই সাইজের ফার্নেস, তার দাম হচ্ছে 7 লাখ 8 লাখ টাকা। যে 1250 ডিগ্রি উঠাইতে পারতেছে, সেটার দাম কিন্তু 18-20 লক্ষ টাকা। আবার সিরামিক ল্যাবে আমাদের ছোট ফার্নেস আছে, এই ফার্নেসের চেয়ে হয়তো 4 ভাগের 1 ভাগ বা 5 ভাগের 1 ভাগ হবে, সে উঠাইতে পারে 2400 ডিগ্রি সেন্টিগ্রেড, তার দাম কিন্তু 1 কোটি টাকা। এই যে তুমি একটা রোলিং মিল কিনবা, যত পাওয়ারফুল রোলিং মিল কিনবা, তত কিন্তু তোমার ইনভেস্টমেন্ট এক্সপোনেনশিয়ালি বেড়ে যাবে। সেদিকেও কিন্তু ইনভেস্টররা, তাদেরকে কিন্তু খেয়াল করতে হয়, আদারওয়াইজ সেখান থেকে প্রফিট বের করে নিয়ে আসাটা ডিফিকাল্ট হয়ে যায়। যাই হোক, যে জিনিসটা আমরা বলছি যে রোলিং করতে গিয়ে আমাদের একটা থিকনেস আছে, যে থিকনেসের পরে আমরা রোলিং করতে পারবো না, সেই থিকনেসটা সায়েন্টিস্টরা এম্পিরিক্যাল রিলেশনশিপের মাধ্যমে দিয়েছে, যেটা এই লিমিট ইকুয়াল টু 2.2234 মিউ আর সিগমা নট। এই ভ্যালুটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, একটা এম্পিরিক্যাল রিলেশনশিপ। এর মাধ্যমে আমরা বলে দিতে পারি যে একটা ম্যাটেরিয়াল, একটা শীটকে আমরা ম্যাক্সিমাম কত থিকনেসে নিয়ে যেতে পারবো। দেখতেই পারতো সেখানে কয়েকটা জিনিস আছে, একটা হচ্ছে যে রোলারের ডায়ামিটার আছে, আরেকটা প্যারামিটার আছে হচ্ছে ফ্রিকশন কোএফিশিয়েন্ট, আরেকটা হচ্ছে ওই ম্যাটেরিয়ালের ইল্ড স্ট্রেংথ। তার মানে শীট যত হাই স্ট্রেংথের শীট হবে, তত তাকে চিকন করে বানানোটা ডিফিকাল্ট হয়ে যাবে, ভেরি ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। এরপরে আর ভ্যালু, আর যত বড় হয়ে যাবে, তত আমার চিকন প্রোডাক্ট, থিন প্রোডাক্ট বানানো ডিফিকাল্ট হয়ে যাবে। ফ্রিকশন যত বেশি হয়ে যাবে, আমার পক্ষে থিন প্রোডাক্ট বানানো ততটা ডিফিকাল্ট। এইগুলো আমাদেরকে কিন্তু কনসিডার করতে হবে। এর সাথে সম্পর্ক রেখে আরেকটা প্রবলেম, ক্যালকুলেট মিনিমাম গেজ অফ স্টিল উইথ এ ক্লোজ স্ট্রেস when fully hard, which can be rolled on a mill with steel rolls of diameter calculate minimum gauge, এই যে জিনিসটা, এইচ লিমিট, লিমিটিং ভ্যালু অফ এইচ, সেটা বের করতে বলতেছে। সব জিনিস দেওয়া আছে, ফর্মুলা বসাই দিলে হয়ে যাবে। এখন বলো, এই পর্যন্ত যা পড়াইলাম কারো সমস্যা আছে কিনা? এমন কেউ আছো বুঝো নাই? ভেরি ভেরি ইন্ডাস্ট্রিয়ালি অ্যাপ্লিকেবল ইনফরমেশন। হ্যাঁ বলো। আর প্রাইম বাই আর ভার্সাস পি প্রাইম বাই ডাব্লিউ ডাব্লিউ ডেল এইচ, এখানে যে তিনটা ম্যাটেরিয়াল দেওয়া হয়েছিল, ওই তিনটা কি কি ম্যাটেরিয়াল? ওখানে তো আছে দেওয়া, লেখাই তো আছে। এই যে কোনটা 1 কোনটা 2 কোনটা 3 সেটা তো লেখা নেই। এই যে এটা হচ্ছে কাস্ট্রোন। ও আচ্ছা আচ্ছা, 1 2 3। জি স্যার, কোনটা 1 কোনটা 2 কোনটা 3? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এদিক দিয়ে শুরু করো, 1 এখানে আছে, 2 এখানে আছে, 3 এখানে আছে।
সিরিয়ালি লেখা আছে। আর কেউ প্রবলেম? এমন কেউ আছো কিছু নাই? বুঝতে পেরেছো? এখন আমাদের কাজ হবে, আমরা যেটা পরিষ্কার হয়ে গেছে আমাদের কাছে সেটা হচ্ছে যে রোলিং করার সময় রোলের সেন্টার দিয়ে বেশি স্ট্রেস পড়বে, আর স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। ফলে সেন্টার লাইন বরাবর মেটেরিয়ালের ইলাস্টিক ডিফর্মেশন বেশি হবে। সেই যে ইলাস্টিক ডিফর্মেশন বেশি হবে, যদি আমরা এটাকে সামহাও রিকভার করার ব্যবস্থা না রাখি, তাহলে কিন্তু শীট মেটালটা মাঝখানটা হয়ে যাবে এক রকমের থিকনেস, আর দুই প্রান্ত হয়ে যাবে আর এক রকমের থিকনেস, ঠিক কিনা? মানে স্যার পুরো শীটটা কি তার মানে রোলের মাঝখান দিয়ে যাবে না নাকি? পুরো রোলের ভিতর দিয়েই যাবে, যেহেতু রোলের মাঝখানে স্ট্রেস বেশি পড়বে, রোলের মাঝখানে রোলারটা ডিফর্ম হয়ে যাবে এবং দুই প্রান্ত কম ডিফর্ম হবে। ফলে দুই রোলারের মাঝখানে যে আগে আমি সেট ভ্যালু রেখে দিয়েছিলাম ফিক্সড সেট ভ্যালু, সেই ফিক্সড সেট ভ্যালু যে গ্যাপ এখন আর কিন্তু ফিক্সড নাই। দুই প্রান্তে যা আছে মাঝখানে গ্যাপটা বড় হয়ে গেছে। ও জি স্যার, বুঝলাম। যদি মাঝখানের গ্যাপটা বড় হয়ে যায়, প্রোডাক্ট যদি ওর ভিতর দিয়ে বেরিয়ে যায়, বড় গ্যাপের জায়গায় ঠিক ঠিক প্রোডাক্ট হবে। দুই প্রান্ত ছোট গ্যাপের কারণে দুই প্রান্তের শীটের থিকনেস কম হবে, ঠিক তো? জি স্যার, জি স্যার। তাহলে আমার কি এই প্রোডাক্টের ইউনিফর্ম থিকনেস থাকলো? না স্যার। থাকলো না। যদি না থাকে এটা বিক্রি হবে? মানুষ জেনে শুনে নিবে, বাট এ গ্রেড বি গ্রেড বলে নিবে না, এটা সি ডি ই গ্রেড বলে হয়তো বিক্রি হবে। এখন সায়েন্টিস্টরা চেষ্টা করতেছে যে আমি কিভাবে এই যে রোল ফ্ল্যাটেনিং হয়ে যাচ্ছে, এটাকে আমি কিভাবে রিকভার করতে পারি। দেখো, এই হচ্ছে আমার রোলারের অবস্থা। এমন ভাবে রোলারের মাঝখানটা আমি উঁচু করে রাখবো, যেটা কিনা রোলারের মাঝখানটা আমি এমন ভাবে উঁচু করে রাখবো যেটা কিনা রিকভার হয়ে যাবে ডিউরিং রোলিং। যখন স্ট্রেস মাঝখানে সবচেয়ে বেশি পড়বে, মাঝখানে সবচেয়ে বেশি রোল ডিফর্ম হয়ে নিচে চলে আসবে, এই জায়গাটায় আরেকটু কম ডিফর্ম হয়ে নিচে আসবে, এই জায়গাটা আরেকটু কম, এখানে আরেকটু কম, আর এখানে তো কোনো ডিফর্মেশনই হবে না। তার মানে এই আস্তে এটা জিনিসটা হয়ে যাবে ডিউরিং রোলিং। সে আগে থেকেই তার গায়ের উপরে এরকম একটা শেপ তৈরি করে রাখা হবে, এবং রোলিং এর সময় যেহেতু সেন্টারে সবচেয়ে স্ট্রেস পড়বে এবং ইলাস্টিক ডিফর্মেশনের কারণে মাঝখানটা সবচেয়ে বেশি ডাউনে আসবে, আর এই জায়গাটা আরেকটু কম ডাউনে আসবে, আর এই জায়গাটা আরো কম ডাউনে আসবে। আলটিমেটলি এমন ভাবে সিনক্রোনাইজ করা থাকবে যাতে কিনা এই ডিউরিং রোলিং তারা বিহেভ করবে জাস্ট লাইক 100% ফ্ল্যাট রোল। বুঝতে পেরেছ? জি স্যার। দিস ইজ কল্ড ক্যাম্বারিং। এটাকে ক্যাম্বারিং বলা হয়। প্র্যাকটিস ইন ক্যাম্বারিং 4 হাই মিলে করা হয়, ক্লাস্টার মিলে করা হয়, সেনজি মিলে করা হয়। এগুলো আমাদের ওর ভিতরে ব্যবস্থা রেখে দেওয়া হয়, নাইলে কিন্তু শীটের থিকনেস এক এক সময় এক এক রকমের হয়ে যাবে, মাঝখান চিকন হয়ে যাবে এবং দুই প্রান্ত মাঝখান মোটা হয়ে যাবে এবং দুই প্রান্ত চিকন হয়ে যাবে। এটাকে বলা হয় রোল বেন্ডিং। এখন সমস্যা আরেকটা তৈরি হয়ে গেল, যদি তুমি এই ক্যাম্বারিং ঠিক মতো না করতে পারো, এমনও তো হইতে পারে যে তুমি এমন ভাবে ক্যাম্বারিং করেছো যে ক্যাম্বারিং এর কারণে
সেটা হচ্ছে ডাউনে থেকে যেতে পারে। যে ক্যাম্বারিং এর কারণে তোমার লোড পড়লো ঠিকই, কিন্তু 100% ফ্ল্যাট হলো না, হইতে পারে কিনা? জি স্যার, হতে পারে। ইয়েস স্যার। যদি তাই হয় তাহলে কি হবে এখন? কখনো কখনো শীটের থিকনেস মাঝখানে কম হবে, কখনো কখনো শীটের থিকনেস মাঝখানে বেশি হবে। ভেরি চ্যালেঞ্জিং। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন সিস্টেম কিন্তু আসলে এত সহজ জিনিস না। প্রত্যেকটা, সেই বলি তোমাদেরকে যে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা। ইন্ডাস্ট্রি এরকম। ইন্ডাস্ট্রি প্রত্যেকটা সেক্টরে এভরিডে এক্সিস্টিং প্রবলেম আছে, এভরিডে নতুন নতুন প্রবলেম তৈরি হয়, সেগুলোরে শুট আউট করা ভেরি ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল। আরেকটু ভুল করলেই আরো অনেক কিছু ক্ষতি হয়ে যাবে, যেটা এখানে তোমার দেখাচ্ছে। হ্যাঁ, ক্যাম্বারিং আমি জানি, দিস ইজ ক্যাম্বারিং টু অ্যাভয়েড দ্য অ্যাকশন অফ রোল ফ্ল্যাটেনিং। আমি আগের থেকে একটু উঁচু করে রেখে দিব, বাট সেই উঁচুটা কতটুকু করবা? লোড তো এক এক জায়গায় এক এক রকমের পড়বে, এক এক মেটেরিয়ালের জন্য এক এক রকমের হবে। কপার যখন রোল করবা তখন এক রকমের, স্টিল যখন রোল করবা তখন আর এক রকমের, অ্যালুমিনিয়াম রোল করবা তখন আর এক রকমের। হ্যাঁ, প্রত্যেকটা তোমাকে কনসিডার করতে হবে, আদারওয়াইজ গুড কোয়ালিটি প্রোডাক্ট তুমি বানাইতে পারবে না। এই জন্যই যেটা ঘটেছে, এবার আমরা রিয়েল সিনারিতে আসি। বাংলাদেশে কিন্তু এই রোলিং, শীট রোলিং এর কোনো ইন্ডাস্ট্রি গড়ে ওঠে নাই। দিস ইজ দ্য রিজন, বিগ চ্যালেঞ্জ। আমরা কিন্তু সব শীট কিনে নিয়ে আসি। বাংলাদেশে প্রায় 60 থেকে 70 লাখ টনস অফ শীট, স্টিল শীট আমাদের প্রয়োজন হয়, এবং পুরাটাই বিদেশ থেকে আমরা কখনো সেকেন্ডারি, কখনো থার্ড গ্রেডের, ফোর্থ গ্রেডের, কখনো ফার্স্ট গ্রেডের আমরা এই শীটটাকে কিনে নিয়ে আসি। অথচ বাংলাদেশের মার্কেটই আছে 70 লক্ষ টনের, আমরা কিন্তু এক টনও বানাতে পারছি না। সে ক্যাপাবিলিটি আমাদের নাই, কারণ এই সেক্টরটা কন্ট্রোল করার মতো, কাজ করার মতো ম্যান পাওয়ার এবং সার্ভিস দেওয়ার মতো লোকজন, আমার জনবল আমাদের দেশে এখনো তৈরি হয় নাই। আর ভেরি ভেরি রিস্কি। প্রোডাক্ট একটু এদিক ওদিক হইলেই কিন্তু মানুষ ফেলে দিয়ে চলে আসবে, তোমার ফ্যাক্টরির সামনে নিয়ে গিয়ে আনলোড করে চলে আসবে। আর ডাইরেক্ট অ্যাকশন, যেটা তোমাদেরকে বলি, রড বানাচ্ছে বাংলাদেশে, 80 লক্ষ টন রড লাগে বাংলাদেশে, তারা 80 লক্ষ টনই কিন্তু বাংলাদেশ বানায়। সেখানে কিন্তু সমস্যা হচ্ছে না, কারণ রডের স্টিল হচ্ছে লোয়েস্ট গ্রেডের স্টিল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রড আমরা যেখানে ব্যবহার করি, যে রিস্ক ফ্যাক্টর আছে, সেই রিস্ক ফ্যাক্টরটা কিন্তু আরো অনেকগুলো ম্যাটেরিয়ালের উপরে নির্ভর করে। যেমন একটা বিল্ডিং তুমি বানিয়েছো, সেই বিল্ডিংটা কলাপস করলো, এই কলাপসটা কিন্তু রডের জন্য করতে পারে, সিমেন্টের জন্য করতে পারে, কনক্রিটের জন্য করতে পারে, ফাউন্ডেশনের জন্য করতে পারে, ওয়ার্কম্যানশিপের জন্য করতে পারে, স্ট্রাকচারাল ডিজাইনের জন্য করতে পারে, পোর মেইনটেনেন্সের জন্য করতে পারে, সাডেন সাইক্লোনের জন্য হইতে পারে, আর্থকুয়েকের জন্য হইতে পারে। তাহলে তুমি কার দোষ দিবা? রড আলোর কাছে যাবা, বলে যে আমার রড ব্যবহার করে কোনোদিন কারো বিল্ডিং ফেল করে নাই, এটা সিমেন্টের ব্যাপার হইতে পারে। সিমেন্ট আলা ওখানে গেলে তোমাকে কিন্তু আরেকটা হাইকোর্ট দেখাই দিবে। তাহলে আমি প্রত্যেকদিন বাংলাদেশে বিক্রি করি 40 লক্ষ টন, 40 লক্ষ ব্যাগ সিমেন্ট বিক্রি করি, কোনোদিন কেউ কমপ্লেন দিল না, আপনি এখন আমার কমপ্লেন দিতে আসছেন। এবার কোথায় যাবা? কনক্রিট আলার কাছে যাবা, বলছে না না অসম্ভব, ডিজাইনের জন্য আসবা, বলছে বুয়েট ডিজাইনে বেস্ট বাংলাদেশে, কোনোদিন বুয়েটে ডিজাইন করা জিনিস ফেল করে না। বাস, এটা সেখান থেকে তুমি কিন্তু ব্যর্থ হয়ে চলে আসলা। এইভাবে এইভাবে যদি তুমি বাউন্স করতে 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 একসময় তোমার সমস্ত মনের এনার্জি, শরীরের এনার্জি এবং তোর ফাইন্যান্সিয়াল এনার্জি সবই কিন্তু শেষ হয়ে যাবে, আস্তে আস্তে তুমি ঝিমিয়ে পড়বা এবং থেমে যাবা। কিন্তু শীট ব্যবহার যখন করা হবে, শীট মেটালের
ব্যর্থতা এবং সফলতা directly related to the sheet quality, not concrete, not cement, not workmanship. একটা ঢেউটিন করোশন হয়ে যাচ্ছে, এটার সাথে সিমেন্টের সম্পর্ক নাই, রডের সম্পর্ক নাই, ওয়ার্কম্যানের সম্পর্ক নাই, কিচ্ছুর সম্পর্ক নাই এখানে। জাস্ট শীটের সাথে শীটের সম্পর্ক, করোশনের সাথে শীটের সম্পর্ক, ডাইরেক্ট অ্যাকশনে চলে যায়। এই জন্য এই চ্যালেঞ্জিং প্রোডাক্ট গুলো বাংলাদেশে আসলে বানানো হয় না। অথচ যেখানে চ্যালেঞ্জ সেখানেই কিন্তু উন্নতি। ওই চ্যালেঞ্জে টিকে গেলেই, ধাপটা ক্রস করতে পারলেই কিন্তু তোমার উন্নয়নের নতুন একটা দিগন্ত চলে আসবে। এরপরে আমরা যেটা পড়বো মিল স্প্রিংনেস অর প্লাস্টিক ডিস্টরশন। এখন দেখো, আমি যে একটা প্রোডাক্ট বানাবো, একটা শীট প্রোডাক্ট বানাবো, সেই শীট প্রোডাক্টের আমি এত কিছু চিন্তা করছি, রোল ক্যাম্বারিং করলাম, রোল ফ্ল্যাটেনিং কে কনসিডার করলাম, কাস্ট আয়রনের রোল ব্যবহার না করে চিল করলাম, চিল ব্যবহার না করে হার্ডেন স্টিল রোল ব্যবহার করলাম, এত কিছু করছি, কিন্তু আমাদের তারপরও আশানুরূপ রেজাল্ট আমরা পাবো না। আমাদের আরো অনেক কিছু চিন্তা করতে হবে। কেন চিন্তা করতে হবে? একটা রোলার কি বাতাসে থাকে? কি মনে হয় একটা রোলার কি বাতাসের উপর সেট করা থাকে? না স্যার, সাপোর্ট তো অবশ্যই লাগবে। সাপোর্ট লাগে। সেই সাপোর্টটা কোথায়? এবার একটু অন্তর্দৃষ্টিতে দেখতে হবে। নিশ্চয়ই তোমরা রোলিং মিলে গেছো, দেখো রোলারটা সেট করা একটা হাউজিং এর উপরে, রোল হাউজিং বলে আর কি। সেই রোল হাউজিং এর আবার সাপোর্টটা কোথায় থাকে? সেই রোল হাউজিংটা কি আকাশে বাতাসে আছে? না স্যার। একটা কনক্রিট ফাউন্ডেশনের উপরে আছে। এই যে কনক্রিট ফাউন্ডেশনটা কি আসলে সেই কি বাতাসে আছে? কোথায় আছে? সরাসরি গ্রাউন্ডের সাথে। গ্রাউন্ডের সাথে আছে। তাহলে টোটাল কিন্তু তোমার এই সাসপেনশন সিস্টেম, যেমন একটা গাড়িতে তোমরা চড়ো, কিছু কিছু গাড়ি স্পিড ব্রেকারের উপর দিয়ে গেলে ধপাস করে পড়ে, আবার কিছু কিছু গাড়ি গেলে স্মুথলি পড়ে, তুমি টের পাও না। এটা কিন্তু নির্ভর করে ওই গাড়িটা টোটাল সাসপেনশন সিস্টেমের উপরে। স্পিড ব্রেকার সবার জন্য সমান, সাসপেনশন ভিন্ন ভিন্ন হওয়ার কারণে এক একটা গাড়ির প্যাসেঞ্জার এক এক রকমের যে ধাক্কাটা ফিল করে আছে। একইভাবে তোমার মনে করো একেএস, আবুল খায়ের, বিএসআরএম, কেএসআরএম, জিপি8, মোহাম্মদী, সালে স্টিল, কত রকমের স্টিল বাংলাদেশে আছে, বন্দর, মোহাম্মদী, চাঁদগা, রিদওয়ান, পূর্বাচল, সালাম, শাহরিয়ার, এটা শেষ নাই তো। প্রত্যেকটার সমস্যা এখন এখানে যত ভিতরে যাচ্ছি তত কিন্তু মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। প্রত্যেকটা মিলের গ্রাউন্ড ভিন্ন, প্রত্যেকটা মিলের কনক্রিটের থিকনেস, কনক্রিটের ক্রস সেকশনাল এরিয়া ভিন্ন, প্রত্যেকটা মিলের তোমার হাউজিং এর অ্যারেঞ্জমেন্ট ভিন্ন, এবং সাথে সাথে তার রোলের মেটেরিয়াল ভিন্ন। এখন এগুলোকে তোমাকে সব সিনক্রোনাইজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি শীট মেটালের থিকনেস কন্ট্রোল করতে পারবে না। তবে ধৈর্য হারাইলে হবে না। আমি শুধু একটা কথাই বলি, এটা সম্ভব হয়েছে বলেই পৃথিবী এই পর্যন্ত এগিয়ে আসছে, এবং সম্ভব হয়েছে কিছু মানুষের মাধ্যমে সম্ভব হয়েছে। আমি কেন পারবো না? এইভাবে চিন্তা করতে হবে। এটা সম্ভব না, ওইটা সম্ভব না, সেইটা সম্ভব না, তাহলে এইভাবে মাইনাস করতে করতে তার আমার জন্য কিছু থাকবে না। তো আমার ওয়ার্কিং স্পেসটা কোথায় থাকবে? আমার ছেলেদের চাকরির ব্যবস্থা কোথায় হবে? এই জিনিসগুলো অসম্ভব না ভেবে ডিফিকাল্ট, আমাদের ক্লাস আছে। হ্যাঁ, ইম্পসিবল ভাবা যাবে না। ঠিক আছে, তো এখানেই আমরা শেষ করব। আগামী ক্লাস আমরা এখান থেকে শুরু করব। তার আগে আমরা জানতে চাচ্ছি এই পর্যন্ত যা পড়িয়েছি কোনো সমস্যা কি কারো আছে কিনা?
হুম, সমস্যা আছে? নাই। তো ঠিক আছে, আমাদের 11টার সময় আগামীকালকে 11টার সময় ক্লাস হবে।
student's summer homework. The students seem bored and Kate notices a student named Demarius reading a comic book in the back. She calls him out and asks him to read it out loud so other students could enjoy his manga before the class ends and summer break starts. Demarius reveals that he is reading Demon Sword Z and starts reading out loud to his mates. As he reads the suggestive comic, the school principal, Mr. Moss, arrives and catches Kate and the students in the act. Kate tries to play it cool, but his manga before the class ends and summer break starts. Demarius reveals that he is reading Demon Sword Z and starts reading out loud to his mates. As he reads the suggestive comic, the school principal, Mr. Moss, arrives and catches Kate and the students in the act. Kate tries to play it cool, but damage has been done, and Moss calls her to his office. Mr. Moss is upset with her, but he doesn't express it explicitly because he's afraid of lawsuits. Instead, he indirectly suggests Kate resign from her job as he believes she's made to do bigger and better things, like being a hairstylist. Elsewhere in Seattle, a cosmetic saleswoman named Meg is pitching lipstick to beauty giant Harold's representative. Meg applies a lipstick to demonstrate it better. The representative asks about the product's place of origin, and Meg is hesitant to reveal that it has been illegally imported from North Korea. The woman eventually notices the Made in DPRK label on the product and tells Meg that she can't buy products from the Hermit Kingdom due to the US embargo. Meg makes a last-ditch effort and tries to guilt the representative into buying the product by implying that she's a racist and xenophobe for declining to buy a product from an Asian country. However, the effort doesn't bear fruit, and the woman storms out of the room. After she leaves, Meg also rushes out to clean the cheap quality lipstick off her lips. Outside, she notices that her car has also gotten towed, and she yells in frustration. Kate and Meg are childhood friends and roommates. After a bad day, Meg returns home, and to keep herself from crying, she plays loud music and dances with a bottle of beer. When Kate returns, she asks her to join her. Kate thinks that Meg sold all of her products, but Meg delivers the bad news, much to Kate's disappointment. Score of 2,593. Now these are still early benchmarks, so we will see higher results with optimization, and for reference they're already S22 benchmarks. Before we get started though, smash the like button if you're a fan of Samsung. Let me know in the comments who out there is waiting for the Tab S8, and if you're a fan of Samsung, let me know in the thing. Before we get started though, smash the like button if you're a fan of Samsung. Let me know in result for this version is running the Snapdragon 8 Gen 1, and it scores a single core optimization 8, much higher than this. Next up, we've got news of a much improved S Pen for the Tab S8 series, and it's going to deliver a much more natural writing experience. A new S Pen was already discovered thanks to its FCC certification, and according to Z-Tech Care, the pen is going to be 3 times better than the previous S Pen, and it's going to have a latency of just 2.8 milliseconds. Now the lower latency means instantaneous writing with the S Pen, and it should feel a lot more natural than the previous generations. And while Z-Tech Care released this information about the S22 Ultra, Ice Universe confirmed that it will also be for the Tab S8 Ultra. Now next up, we've got a pricing. My dad died. I'm so sorry. Can I cheer you up? Tell me a joke. Knock knock. Who's there? Not your dad, Mayo. You serious? Hi, Mystery Recapped here. Today, I'm going to explain an episode called Mother's Remote from a sci-fi drama anthology on children. Spoiler: overly obsessed with her kid as she starts to mop the floor. Shu Li is an extreme germaphobe who is obsessed with sanitation and feels compelled to clean excessively. While dusting Pei Wei's room, she finds several boxes under his bed. She brings a suspicious one out and finds the school's stamp on it. She realizes that her son has been using them to create fake test results to hide his grades from her. In school, Pei Wei is with his friends, talking about the upcoming graduation trip. They have planned to sneak out of the hotel room to go for a bike ride. As they excitedly discuss the plan, a female classmate approaches them and asks for Pei Wei's friend's jacket. They laugh and hand it to her, sensing a romantic relationship forming between them. She gives him a note, asking him out on a date, making the guys playfully tease him. Before returning home, Pei Wei prints out a copy of his fake report card. He plans to use the stamps at home to make the card look authentic. Pei Wei knows that if his mother finds out about his shenanigans, she will never allow him to go on the graduation trip. But still, he takes the chance.
When he reaches home, he looks for the box but cannot. She works till midnight to calm her anger, then knocks on his door again. When he doesn't answer, she goes to wake up on the 7th of June once again. The remote is a controlling device she bought from the stranger at the bus stop. It is used as a torturing technique to make one's child obedient. Pei Wei wakes up and confronts his mother, but gets no reply. She asks him to make the right decision and not disappoint her this time. Still, Pei Wei does the same thing again. After all, he's a moron who doesn't study and lies about it. For the next This is Xiaomi Mi 12 Pro versus Apple iPhone 13 Pro Max speed test battle, and I can tell you guys this is gonna be an like wake. Xiaomi was 4 to 5 seconds late. Oh man, less free and open than it used to be by using AMD's platform secure boot feature to lock Ryzen CPUs to a specific system. Oh good. I mean, why would you want to take a CPU from one system and put it in another one anyways? That's where it goes. Do I take the salt and put it in the pepper shaker? Madness. No, you don't do that. No, never. The feature essentially bricks a processor if you try to put it in a PC from a different manufacturer. And although this technology was more meant for servers in the name of enhanced security, according to Serve the Home, Lenovo is now doing us all a favor and bringing it to desktop PCs. Oh, thank goodness. Thank you, Lenovo. Woo. So you want to check a model's compatibility before you reuse a CPU, try to do some troubleshooting on another machine, or still find new Xbox Ones in stores, but with no new units rolling off the production line, they're a dying breed. Don't worry, Microsoft will probably release the xCloud streaming HDMI dongle thing soon. Till then, you got a phone, don't you? Yeah. Candy Crush is waiting. Pokemon Go. Yeah, as prices. Netflix has also been aggressive on getting Check out this video here. I'm sure you will love it. See you next time. Hi. Despite having no medical degree and dropping out of university, she was found guilty on 4 counts. In this episode, we'll take a look at how it all went down. She received bogus blood results or other partners such as Walgreens. The reckless behavior of her finger. For the second issue, running multiple tests from a single drop of blood appears to be impossible with current technology. Right now, to receive results, either compounds have to be added to the blood or they have to be spun in a centrifuge, and sometimes other invasive methods are used. So once these things are done, it destroys the ability for repeat testing. Lastly, shrinking the machine down to a desktop size may have been possible, but only for a few select tests, not the thousands of tests that were claimed. And this is what most companies that dare to remain in the field are working on today. And with that, that's just about where the Theranos story ends. Sunny Balwani's trial will be in the future, but for now, the courts have decided that Elizabeth Holmes was indeed trying to scam investors out of billions, and now she could be facing decades in jail. So what do you guys think about the verdict?
Do you think she deserved more? Or do you think justice was served? Feel free to
prefer